গুড ইভিনিং এভরিবডি। আমরা এই চ্যানেলে কিছু স্কুলের কিছু বই নিয়ে আমরা এখানে ডিসকাস করব। আশা করি তোমাদের সকলে কিছু সুবিধা হবে আমার এর সাথে এইরকমভাবে ক্লাস করলে, এবং আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে কিছু কলকাতা শহরতলিতে বা কলকাতায় যে সমস্ত স্কুলগুলো আছে সে সমস্ত স্কুলে যেখানটায় বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে আমি এগুলো কিছু সহজ ভাষাতে বাংলাতে এগুলোকে এক্সপ্লেন করব লাইনগুলো ধরে। তোমরা হয়তো স্কুলে এগুলোকে সবসময় ইংলিশে এক্সপ্লেনেশন যখন দেয় সেগুলো তোমরা সকলেই ভালো করে বোঝো, তাও আমি স্কুলে বোঝার সাথে একবার করে আমি বাংলাতেও এগুলোকে তোমাদেরকে ভালো করে একবার করে বুঝিয়ে বলছি। মেনলি এই ক্লাসটা যেটা আজকে আছে সেটা হচ্ছে 6 এবং 7 এর রেসপিরেশন চ্যাপ্টার যে আছে তার সম্পর্কেই বলছি, কিন্তু আজকে স্পেসিফিক ক্লাস আছে ক্লাস 7 এর বায়োলজি নিয়ে। আজকে আমি যে ক্লাসটা করছি সেটা ক্লাস 7 এর বায়োলজি নিয়ে করছি। ক্লাস 7 এর বায়োলজিতে রেসপিরেশন আছে। রেসপিরেশন চ্যাপ্টারটা আমি কিছু লাইন ধরে ধরে এক্সপ্লেনেশন করে দেবো। আশা করি অনেক স্কুলের সাথে এই বইটা ম্যাচ করবে এবং তোমাদের তাতে কিছু তোমরা উপকারও পাবে। আমার সাথে থাকবে, আমি তোমাদেরকে রোজই এরকমভাবে কোনো একটা চ্যাপ্টার ধরে বলবো এবং তোমরা যাতে কিছু জানতে পারো। যাই হোক, আমার নাম ঋতিকা গিরি, আমি একজন প্রফেশনাল টিচার এবং আমার নিজস্ব স্কুল একাডেমি আছে যেখানটায় অনেক বাচ্চারা আসে এখানটায় ক্লাস করে। তাই ভাবলাম এই ছোট ক্লাসরুম থেকে ছোট্ট এবং সরল সহজভাবে তোমাদেরকে কিছু ক্লাস আমি দেব, যেখানটায় অনলাইনে বসে তোমরাও আমার সাথে যারা দূরে যারা আছো তারা আমার সাথে ক্লাস করতে পারো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আর কি ধরনের ক্লাস নিতে চাও তোমরা বা আমার সাথে কোন ধরনের ক্লাসটা করতে চাও সেটাও সম্পর্কে আমি বলবো। তো শুরু করা যাক। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। তো ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাস হলো রেসপিরেশন। রেসপিরেশনটা কি আমরা অনেক ছোট ক্লাস থেকে আমরা জানি যে রেসপিরেশনকে এক কথায় কি বলা হয়। রেসপিরেশন সম্পর্কে আমরা স্কুলেও শুনেছি বা নিজের ডে টু ডে লাইফেও আমরা জানি রেসপিরেশন হলো এক কথায় অক্সিজেনটাকে নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইডটাকে ছাড়া। এটা হলো মেন ব্যাপার। তুমি কেমনভাবে অক্সিজেনটাকে নিচ্ছ এবং কেমনভাবে তুমি কার্বন ডাইঅক্সাইডটাকে ছাড়ছো, এবং ওই কার্বন ডাইঅক্সাইডটা কেমনভাবে আমি যেটা ছাড়ছি সেই কার্বন ডাইঅক্সাইডটা গাছ সেটাকে নিচ্ছে, গাছ নিয়ে সেটাকে ফটোসিনথেসিসের মধ্যে কাজে লেগে খাবার তৈরি করছে, খাবার তৈরি করে আবার আমাদেরকে আমরা যাতে ভালোভাবে রেসপিরেশনটা করতে পারি তার জন্য সেটাকে দিচ্ছে। আমার সাথে আমার পাশে আমার কিছু ক্লাস 7 এর ছোট ছেলেমেয়েরাও আছে যাদেরকে আমি ক্লাস নিচ্ছি। একই সাথে ভাবলাম তোমাদেরকেও এরকমভাবে অনলাইনে ক্লাসগুলো আমি নিই যাতে তোমরা এই ক্লাস থেকে কিছু বুঝতে পারো। তো রেসপিরেশন প্রসেসটা কি, কেন হয়, কিসের জন্য দরকার, সবটাই আমরা এই ক্লাসে জানবো। রেসপিরেশন একটা হলো বায়োকেমিক্যাল প্রসেস ইন হুইচ দ্য রেডিমেড সোর্স অফ এনার্জি। এখানে কি হয়, বায়োকেমিক্যাল প্রসেস, যে প্রসেসে নিজের থেকে আমাদের আলাদাভাবে আমাদের কোনো কাজ করা থাকে না, নিজের থেকে যেটা নর্মাল ওয়েতে আমরা নিঃশ্বাস ত্যাগ করছি সেই নিঃশ্বাস ত্যাগের মধ্যে থেকে যে কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ছি সেই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সেটাকে সাথে কার্বন ডাইঅক্সাইড খাওয়া বানাচ্ছে, তৈরি করে ছাড়ছে, সেই অক্সিজেনটা আমাদেরকে পাঠাচ্ছে। ইটস আ নর্মাল বায়োকেমিক্যাল প্রসেস। এবং এই খাওয়াটা তৈরি করতে গিয়ে আমাদের যেমন খাওয়াতে অনেক ধরনের জিনিসগুলোকে তৈরি করে, আমি বেশি কিছু উদাহরণে যাব না, আমি ছোট উদাহরণ দিয়ে বলবো সহজ এবং সরল এতে। আমরা যখন আমাদের যে এনার্জিটা তৈরি হয় সেখানটায় কি হয়, ম্যাক্সিমাম সময় আমাদের গ্লুকোজটাই আমাদেরকে এনার্জি প্রোভাইডার হিসাবে কাজ করে। গ্লুকোজ ইজ অক্সিডাইজড অর ব্রোকেন ডাউন ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন টু লিবারেট এনার্জি। আমাদেরও যদি অক্সিজেন যে আমরা নিচ্ছি সেটা গিয়ে যদি ঠিকঠাকভাবে ব্রেকডাউন না হয় বা সেটা যদি ঠিকঠাকভাবে সিনথেসিস না হয় তাহলে কিন্তু আমরা ওখান থেকে আমরা শক্তিটা পাবো না। আমাদেরও যদি গ্লুকোজ না পায় আমরা কাজ করতে পারবো না, আমাদের কাজ করার ক্ষমতাটা অনেকটাই কমে যাবে।
This process can be presented by a simple word equation. আমি একটা ছোট্ট ওয়ার্ড ইকুয়েশনের মধ্যে দিয়ে আমি এটাকে দেখাবো। দেখো কি হয়, ফুডের মধ্যে কি থাকে, ফুডের মধ্যে থাকে গ্লুকোজ। আমি নেক্সট ক্লাসে কিছু বোর্ডের মধ্যে দিয়ে আমি ইকুয়েশনটা করে দেখাবো। আজকে পুরো চ্যাপ্টারটা শেষ হবে না, তাই যতটুকুনি চ্যাপ্টার শেষ হবে অতটুকুনির মধ্যে আমি বলছি। খাওয়া তৈরি করতে খাবার মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস থাকে। তাদের মধ্যে একটা মেইন নিউট্রিয়েন্টসগুলো কি কি থাকে, কার্বোহাইড্রেটস থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সবগুলো থেকে আমাদের বডি ছাড়াও প্ল্যান্টস বডিতে এরকমভাবে কিছু হরমোন থাকে, কিছু নিউট্রিয়েন্টস থাকে, মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস থাকে, যেগুলো গাছকেও কিন্তু একই রকমভাবে শক্তিটাকে এনহ্যান্স করতে বা শক্তিটাকে কাজে লাগাতে সাহায্য করে। আমরা যে গাছকে যে আমরা খাবারটা দিই, যে ফুডটা গাছ তৈরি করে তার মধ্যে যে গ্লুকোজ এবং তার সাথে অক্সিজেন মিশে সেটাকে কি করছে, এনার্জি দিচ্ছে। এটা কাদের মধ্যে হচ্ছে, আমার মধ্যে। তো আমরা যেটা বলছিলাম যে খাওয়াটা আমরা খাচ্ছি, সে খাবার থেকে, ফুডের থেকে গ্লুকোজ, এবং আমরা যখন খাবারটা খাই তার সাথে অক্সিজেন আমরা যখন ইনহেল করি, অক্সিজেন ইনহেলেশনের ফলে আমাদের মধ্যে গিয়ে সেটা আমাদেরকে এনার্জিটাকে দিতে পারছে। আচ্ছা বাচ্চারা, তোমরা বলতে পারো কেমন আমি যে এনার্জিটা পাচ্ছি তোমরা সেটা কেমন করে বুঝতে পারবে? দেখবে তুমি যদি ঘরটাকে বন্ধ করে রেখে দাও, একটা বদ্ধ ঘরের মধ্যে যদি অনেকক্ষণ ধরে তুমি পড়াশোনা করো, তাহলে হয়তো দেখবে তোমার পড়ার কিছুক্ষণ পরে তুমি হাঁপিয়ে যাচ্ছ এবং তোমার মনে হবে তোমার খুব ঘাম হচ্ছে। দ্যাট মিন কি, কোনো ঘরের মধ্যে কোনো অক্সিজেন ওখানটা আসা যাওয়া হচ্ছে না। তুমি বদ্ধ ঘরের মধ্যে তুমি যে রেসপিরেশন যেটা করছো সেটা ফ্রি এয়ার পাচ্ছ না, এবং ওই যতটুকুনি তুমি তোমার নিঃশ্বাসটাকে ছাড়ছ সেটাই কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হচ্ছে। সেখান থেকে কিছু পরিমাণে অক্সিজেন তুমি আবার ইনহেল করছো, যার ফলে তোমার মধ্যে কি মনে হচ্ছে, একটা অস্বস্তি ভাব হচ্ছে। কিন্তু যখনই তুমি দেখবে দরজাটা খুলে দিচ্ছ এবং ফ্রি এয়ার আসছে বাড়িতে, দেখবে তোমার কিন্তু অক্সিজেন ইনহেলেশন হচ্ছে, দেখবে তোমার কিন্তু তখন মনে হবে অনেকটা ফ্রেশ লাগছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা যে রোজকার খাবারটা খাই, সেই রোজকার খাবারটার সাথে যখন অক্সিজেন মিশে গিয়ে আমাকে কি করে, এনার্জি দেয়, এবং এনার্জিটা পাওয়ার ফলে আমরা যখন এটাকে ছাড়ি, আমরা এক্সহেলেশন করি, তখন ছেড়ে আমরা কি করছি, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। এবং এই কার্বন ডাইঅক্সাইড যেটা বেরোচ্ছে সেটা কিন্তু অ্যাজ আ ওয়েস্ট প্রোডাক্ট, মানে আমার ভিতরে যেই খারাপ জিনিসগুলো আছে, যে আমার ভিতরে যে নোংরা জিনিসগুলো, যে জার্মসগুলো বা যে ফরেন পার্টিকেলস যা আছে বা টক্সিক আইটেমস যেগুলো আছে, সেই সমস্ত কিছুই কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দিয়ে এখান থেকে রিলিজ করছে। তো আমি যেটাকে রিলিজ করছি সেটাকে কাজে লাগাচ্ছে, গাছ কাজে লাগাচ্ছে। Energy released during the oxidation of food, that is breakdown of the glucose. এই যে অক্সিডেশনটা হচ্ছে সেখান থেকে আমরা কি বুঝতে পারবো, ওখানটা হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ, গ্লুকোজটাকে ভেঙে দিচ্ছে সেটাই বলছে। is stored in the cells as ATP. ATP তোমরা জানো, ATP কে কি করে, শক্তিটাকে এনার্জি দান করতে সাহায্য করে, শক্তি মানে এনার্জি প্রোভাইড করে। তো ATP ফুল ফর্মটা কি, ATP হলো অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। ATP molecules are used to carry out various life activities. ATP molecules গুলো আমাদেরকে কি করে, অনেক ধরনের কাজগুলোকে করার জন্য আমাদেরকে হেল্প করে। ATP molecules গুলো আমাদের মধ্যে তোমরা জানো হিউম্যান বিইং এ 38 নাম্বার অফ মলিকুলস থাকে, ATP molecules থাকে। ATP moleculesটা যত থাকবে তত আমাদের কাজ করার জন্য আমরা ততটা শক্তি পাবো। However, some energy produced during oxidation is lost as heat. এবং কিছু পরিমাণে যে অক্সিডেশনের ফলে যে এনার্জিটা তৈরি হয় সেটা কিছুটা নষ্ট হয়ে যায় হিট কারণে, হিটের জন্য কিন্তু কিছুটা নষ্ট হয়ে যায়। গরমের সময় আমাদের খুব বেশি প্রয়োজন মনে হয়, যে আমাদের খুব ঘাম হয়, তার ফলেও কিন্তু আমাদের এক্সট্রা কিছু এনার্জি বেরিয়ে যায়। ওই জন্য আমাদের তখন কি বলা হয়, এনার্জি ড্রিঙ্কস খেতে বলা হয়। এনার্জি ড্রিঙ্কস রিকোয়ার হয় না আমাদের তখন। তো এনার্জি ড্রিঙ্কস কি করবে, তোমাকে এনার্জিটা আবার গেইন করতে সাহায্য করবে। যেই পরিমাণে তোমার খরচা হওয়া দরকার, যেই পরিমাণে তোমার বডি থেকে রিলিজ হওয়া দরকার, তার থেকে হয়তো বেশি পরিমাণে অতিরিক্ত গরম ও হিটে সেটা রিলিজ হচ্ছে, যার ফলে তুমি অল্পেতেই খুব এক্সস্ট হয়ে যাচ্ছ এবং যার ফলে খুব উইকনেস লাগছে। তখন তোমার আবার গ্লুকোজ জল যদি খাওয়া হয়, গ্লুকোজ জল খেলেই দেখবো আমরা আবার আগের মতো বডিকে রিচার্জ করে নিয়েছি। তো তোমরা এই অবধি ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো কোশ্চেন করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটাকে বুঝিয়ে আবার ক্লিয়ার করে দেবো।
তো রেসপিরেশনটা হবার বেসিক কনসেপ্টস কি আছে, কেন দরকার, রেসপিরেশন না হলে কি হবে, কিছু কেন রেসপিরেশন হওয়াটা উচিত, হলে কি ভালো হয়, এবার আমরা এই সম্পর্কে জানবো। বেসিক্স অফ রেসপিরেশনস। ফুড ইজ ইউজড অ্যাজ সোর্স অফ এনার্জি। ফুডটাকে আমরা প্ল্যান্টস এবং হিউম্যান বিং আমরা দুজনই ফুডটাকে কি হিসেবে ব্যবহার করি, অ্যাজ আ সোর্স অফ এনার্জি। এনার্জিটাকে পাওয়ার জন্য আমরা এটাকে ফুডটাকে খাই। আমরা যেদিনকে ফাস্টিং করি, কখনো দেখবে যখন মারা যখন ফাস্টিং করে বা বাড়িতে যদি কেউ ফাস্টিং করে, দেখবে যেদিনকে ফাস্টিং করে দ্য পার্সন, যে পার্সনটা করছে ফাস্টিং, সেদিন হয়তো তার সেরকমভাবে কোনোরকমভাবে খুব একটা এনার্জিটা বুঝতে পারে না, কারণ তার মধ্যে যে স্টোর এনার্জি যেটা থাকে, ফ্যাট যেটা থাকে, সেটা ওকে এনার্জি প্রোভাইডার হিসাবে সেই দিনটা ওকে সাপোর্ট করে। কিন্তু যেদিনকে ফাস্টিং করা হয় তার পর দিনটা দেখবে যেন মনে হয় অনেকটা এনার্জি লেস হয়ে আছে, আমরা খুব একটা এনার্জি পাওয়া যায় না, কেন তার আগের দিন যেহেতু এনার্জিটাকে গেইন করার মতো আমরা সেরকমভাবে কিছু আমরা ইনটেক করিনি, এই জন্য সেরকমভাবে হয়তো আমাদের এনার্জিটা তৈরি হয়নি। তো যেই যতটুকুনি এনার্জি আমাদের মধ্যে স্টোর করা ছিল, আমরা সেটাকে কাজে লাগিয়ে পরের দিনের কাজগুলোকে আমরা কমপ্লিট করি। So what is the basic reason কি আছে, রেসপিরেশনের বেসিক্স কি আছে? So food is used as a source of energy. So what is the main important thing? মেইন ইম্পর্টেন্ট থিংটা কি আছে? ফুডটা দরকার কি করার জন্য? রেসপিরেশন করার জন্য। অক্সিজেন ইজ নিডেড ফর দ্য অক্সিডেশন অফ ফুড। এবার আমি যে খাবারটা খেলাম সেই খাবারটা আমার যাচ্ছে, ডাইজেস্ট হচ্ছে, এবং প্রপার ওয়েতে যদি আমার মধ্যে অক্সিডেশনটা না হয়, অক্সিডেশন না হয়ে গ্লুকোজ যদি ঠিকঠাকভাবে ব্রেকডাউন না হয়, তাহলে রক্তটাকে তৈরি করতে পারবে না। তো সেটাকে অক্সিডেশন করার জন্য আমার কি দরকার? অক্সিজেনকে দরকার। ওই জন্য বলা হয় কখনো দরজা জানলা বন্ধ করে সবসময় রাখা, দরজা জানলাকে ক্লোজ মধ্যে সবসময় যদি থাকা হয়, তাহলে কিন্তু সেই দিনটা মনে হয় যে আমাদের একটা অস্বস্তি হচ্ছে বা ভালো লাগছে না। সবসময় বাড়ির দরজা জানলাকে একটা ওপেন এয়ার রাখতে লাগে। ওপেন এয়ারে কি হয়, যত বাড়িতে দেখবে খোলা আলো বাতাস আসছে, যত দেখবে বাতাস আসছে, তত দেখবে তোমাদের খাওয়া দাওয়া বলো বা আমাদের হজমে বলো বা আমাদের শ্বাস প্রশ্বাসে বলো, সবটাই কিন্তু আমাদের সেখানটায় অনেক লাভজনক হয়। Oxygen is needed for the oxidation of food. Energy is released as a result of oxidation of food and trapped as ATP. তো আমি যে খাবারটা খেলাম সেই খাবারটার মধ্যে আমাকে কে সাপোর্ট করছে? অক্সিজেন সাপোর্ট করছে। সেই খাবারটাকে ব্রেকডাউন করতে করে এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করছে, এটিপিতে কনভার্ট করতে সেটাকে সাহায্য করছে, এবং যার ফলে কি হচ্ছে? এনার্জি তৈরি হচ্ছে, যার ফলে যে এনার্জিটা আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের পরবর্তী যে কাজগুলো, পড়ার কাজগুলো এবং খেলাধুলার কাজগুলো, সেগুলোকে কমপ্লিট করতে পারি। Carbon dioxide and water are produced as end products. So what are the end products? What do you mean by the end products? End products মানে যেটা আমি কাজে লাগালাম, ওই দুটো জিনিসকে কাজে লাগানোর পর ফাইনালি আমার কি তৈরি হচ্ছে, ফাইনালি সেটা কি কাজে লাগছে, সেটাকে আমাদের এখানটায় এন্ড প্রোডাক্ট বলা হচ্ছে। সো হোয়াট উইল বি দ্য এন্ড প্রোডাক্ট? এখানে এন্ড প্রোডাক্ট কি হচ্ছে? যেহেতু এখানটা এন্ড প্রোডাক্ট হচ্ছে কি, তাহলে লিখে নিতে পারো এন্ড প্রোডাক্টটা কি হচ্ছে? খাওয়া মানে হলো ফুড। ফুডকে কে সাপোর্ট করছে? সেটাকে ব্রেকডাউন করতে অক্সিজেন। তাহলে ফুড এবং অক্সিজেন আমাকে কি দিচ্ছে? এনার্জি দিচ্ছে, এবং তার সাথে কি তৈরি হচ্ছে? এনার্জি হিসাবে এটিপি তৈরি হচ্ছে। এটিপি ফুল ফর্ম অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। তো বাচ্চারা তোমরা এটা লিখে নিতে পারো। ছোট ক্লাসে 6-7 বাচ্চাদের, মেনলি 7 বাচ্চাদের জন্যই আমি আজকে ক্লাসটা নিচ্ছি। তো 7 বাচ্চাদের কিন্তু এটিপির একটা ফুল ফর্ম কি, এটা আসে যে এটিপি ফুল ফর্মটা কি। তো এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। স্পেলিংটা লেখার সময় সাবধানে লিখবে যাতে একটা নম্বর ফুল তোমরা পাও। এবং তোমরা যদি চাও এটিপিটা একবার একটু লার্ন করে নেবে, যে অনেক সময় এটিপিটা জানতে চাই, এটিপিটা কি যদি তোমরা জানতে চাও তাহলে আমি বলে দেবো। তোমরা যদি মনে হয় যে লিখে নিলে সুবিধা হবে, তাহলে আমাকে বলবে, সেই রকম ভাবে আমি এটিপির ফাংশনসটা কি আছে সেটাও আমি বলে দেবো। এটিপি ইজ কল্ড এনার্জি কারেন্সি অফ দ্য সেল। তো এটিপিকে কি বলা হয়? এনার্জি কারেন্সি, মানে যেটা কি এনার্জি প্রোভাইড, এনার্জিটাকে দিতে আমাদেরকে সাপোর্ট করবে। এনার্জি কারেন্সি অফ দ্য সেল মেমব্রেন, কারণ ইট ইজ দ্য ইমিডিয়েট সোর্স অফ এনার্জি ফর দ্য সেল। সেলে প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে ইমিডিয়েটলি সেলটাকে এনার্জি সাপ্লাই করার জন্য একমাত্র এটিপি খুব তৎপর হয়ে থাকে, এবং একটা খুব
মানে সবসময় এনার্জিটাকে প্রোভাইড করার জন্য ও রেডি হয়ে থাকে। ওই জন্য এটিপিকে বলা হয় যে এনার্জির কারেন্সি হিসাবে ওকে বলা হয়, কারণ এনার্জি প্রত্যেকটা সেলে এনার্জিটাকে সেলকে ভালোভাবে অ্যাক্টিভেট করতে একমাত্র এনার্জি সাহায্য করে, সেটাকে তোমার সাপোর্ট করার জন্য, এনার্জিগুলোকে অ্যাক্টিভেট করার জন্য সাহায্য করে। তো বুঝতে পারলে যে এনার্জি কেমন ভাবে সাহায্য করে, আমরা সেটা বুঝতে পারলাম। তারপরে দেখো কি আছে, অক্সিজেন এন্ড ওয়াটার আর প্রডিউসড অ্যাজ এন্ড প্রোডাক্টস। বুঝতে পারলে কি কি বললাম, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার একটা এন্ড প্রোডাক্ট হিসাবে সেটাকে আমরা পাচ্ছি। কেন আমরা রেসপায়ার করি, আমাদের প্রয়োজন কেন, আমরা কেন রেসপায়ার করি, আমাদের রেসপায়ার করার প্রয়োজন কি আছে? উই ফিল petrol in the car, the petrol burns and gives energy to the car to run. পেট্রোল কেন আমরা গাড়িতে ভরি? পেট্রোল গাড়িতে ভরার কারণ হলো যতক্ষণ গাড়িতে পেট্রোল থাকবে ততক্ষণই কিন্তু আমরা গাড়িটা চালাতে পারবো। যদি গাড়িতে পেট্রোল না থাকে তাহলে কিন্তু আমাদের গাড়িটা চলবে না। কথাটা বলার মানে কি আছে? কথাটা বলার মানে আছে গাড়িতে পেট্রোল থাকা মানে পেট্রোলটা গাড়িটাকে কি করছে, এনার্জি সাপ্লাই করছে, এবং এক কথায় গাড়ির খাওয়া হিসাবে, ফুড হিসেবে ওর মধ্যে আছে। গাড়ির ফুড হিসাবে থাকার জন্য ও কি করে, ও পেট্রোলটাকে এনার্জি সাপ্লাই করছে সেটাকে। তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের কেন প্রয়োজন হয়, ওয়াই ডু উই রেসপায়ার, আমরা কেন রেসপায়ার করি, আমাদের রেসপায়ার করার প্রয়োজনটা কি আছে? লিভিং প্ল্যান্টস, লিভিং এনিমেলস মানে আমাদেরকে রেসপিরেশনের একটা প্রয়োজন আছে। তো কেন কিসের প্রয়োজন আছে দেখো বলছি, উই ফিল পেট্রোল ইন দ্য কার। আমি এক্সাম্পলটা এতক্ষণ দিলাম তোমাদেরকে যে আমরা গাড়িতে পেট্রোলটা ভরি, তাতে কি হয়, গাড়ির মধ্যে পেট্রোলটা নিচ্ছে, পেট্রোলটা এখানটা একটা ফুড প্রোডাক্ট হিসেবে ওর মধ্যে যাচ্ছে, এবং যখন গাড়িটা স্টার্ট নিচ্ছে, বার্ন হচ্ছে, ওকে এনার্জিটাকে তত কাজে লাগাতে পারছে, মানে গাড়ি চলাটা এখানটায় এনার্জি সাপ্লাই হিসেবে ওই পেট্রোলের কাছ থেকে পাচ্ছে। The petrol burns and gives energy to the car to run. Similarly, the fuel of our body, that is food, is broken down and energy is released. এখানটা কি হচ্ছে যে আমরা খাবারটা খাই, যেটা তোমাদেরকে এক্ষুনি বুঝিয়ে বললাম যে খাবারটা আমরা খাচ্ছি সেটা আমার বডিতে ফুয়েল আকারে আমার বডিতে যাচ্ছে, এবং খাওয়াটা সেখান থেকে ব্রেকডাউন হচ্ছে এবং সেখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে। Everybody cell needs energy to perform life activities. যত আমরা হিউম্যান বিং যত আছি, যত প্ল্যান্ট বিইং আছে, প্রত্যেকে, বিশেষ করে হিউম্যান বিইং এ যেহেতু আমাদের প্ল্যান্ট যেহেতু এক জায়গায় স্ট্যান্ড বাই থাকে, প্ল্যান্টসের থেকে আমাদের হিউম্যান বিইং আমরা অনেক বেশি মাল্টিসেলুলার অর্গানিজম, এবং আমরা খুব হায়ার ক্যাটাগরি অর্গানিজমস, যার ফলে আমাদের মধ্যে অনেক বেশি পরিমাণে এনার্জিটা প্রয়োজন হয় ডেইলি পারপাসে ওয়ার্কগুলোকে করার জন্য। তো সেখানে কি বলছে যে এভরিবডি সেল নিডস এনার্জি টু পারফর্ম লাইফ অ্যাক্ট। প্রত্যেকটা সেলের কিন্তু এই লাইফ অ্যাক্টিভিটিস গুলো করার জন্য প্রচুর রকমভাবে কিছু আমাদেরকে এনার্জি দিতে পাই। আমরা সেটা কোথা থেকে পাই? খাবার থেকে পাই। ছোট ছোট দর্শক বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, ক্লাসে যদি কোনো রকম ভাবে কিছু ডিস্টারবেন্স ফিল করো, তোমাদের মতো তোমরা অনলাইনে যেমন আছো, অফলাইনেও তোমাদের সাথে কিছু বন্ধুরা আছে যারা আমার সাথে একই সাথে ক্লাস করছে। তো কোনো রকম ভাবে যদি তোমাদের মনে হয় ক্লাসে কিছু ডিস্টারবেন্স মনে হচ্ছে, তার জন্য আমাকে এক্সকিউজ করে দিও। Thus, we respire to get energy. Glucose is the main fuel of the body. যদি তোমাদের হাতের কাছে বই থেকে বা পেন থাকে, তোমরা এটাকে লিখতে পারো বা মার্ক করতে পারো। যেমন আমার হাতের কাছে বই আছে বলে আমি এটাকে মার্ক করে দিলাম কি we respire to get energy। আমাদেরকে রেসপিরেশন করার জন্য কি দরকার? এনার্জি দরকার, এবং গ্লুকোজ একমাত্র ফুয়েল যেটা আমাকে সারাদিনে এই টোটাল অ্যাক্টিভিটিস গুলো করার জন্য আমাকে অ্যাজ এ এনার্জি প্রোডাক্ট আমাকে সাপ্লাই করে। মেন ফুয়েল অফ দ্য বডি দ্যাট মোস্ট অফ দ্য সেলস ইউটিলাইজ টু রিলিজ এনার্জি। এবং আমি যদি যে এনার্জিটাকে যদি আমি না বার করতে পারি, তাহলে নতুনভাবে এনার্জিটাকে আমি গেইন করতে পারবো না। আমার মধ্যে আবার যে খাওয়াগুলো আমি খাচ্ছি, যে পরের খাওয়াগুলো খাচ্ছি, সে খাবার থেকে যতটুকুনি আমার নিউট্রিয়েন্টস প্রয়োজন সেগুলো আবার অ্যাবজর্বেন্ট হবে, সেখান থেকে আবার খাবার তৈরি হবে, আবার গ্লুকোজে কনভার্ট হয়ে সেটাকে আমাকে এনার্জি দিতে আমাকে সাপ্লাই করবে। তো এই অবধি তোমরা বুঝতে পারলে আমি রেসপিরেশন সম্পর্কে বললাম যে রেসপিরেশনটা কি, রেসপিরেশন কিরকম ভাবে হচ্ছে, কেন হওয়া দরকার, বেসিক কনসেপ্টস হবে কি কি রেসপিরেশন আছে, এবং কেন আমরা রেসপায়ার করি সেটা সম্পর্কেও তোমাদেরকে বললাম। এই অবধি পড়াতে তোমরা যদি বুঝতে পারো কাইন্ডলি আমাকে জানাবে তোমরা এই অবধি ভালো করে বুঝতে পেরেছো কিনা।
Next আসছে aerobic and anaerobic respiration. Mark করো another most important thing, aerobic and anaerobic respiration. So what do you mean by the aerobic and anaerobic respiration? Depending upon the whether oxygen is used during respiration or not in the cells, respiration can of two types, aerobic and anaerobic. Mark it again. It's an aerobic and anaerobic respiration. Aerobic respiration টা কি মানে দুই রকম ভাবে ডিপেন্ড করা হয় অক্সিজেন যে আমরা যে ব্যবহার করছি, যে অক্সিজেনটাকে আমরা যে কাজে লাগাই সেটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অ্যানারোবিক রেসপিরেশন, একটা হলো অ্যারোবিক রেসপিরেশন। So aerobic respiration টা কি আছে? The breakdown of glucose into carbon dioxide and water inside the body cells by using oxygen to release energy is called aerobic respiration. Mark it. মানে কি বলেছি, the breakdown of oxygen, breakdown of glucose, যেখানটায় যে গ্লুকোজটা খাওয়াটা আমরা খেয়েছি সেই খাবারটা খেয়ে আমাদের মধ্যে কার্বন গ্লুকোজটা তৈরি হয়েছে এবং গ্লুকোজটাকে ব্রেকডাউন হয়ে সেটা কার্বন ডাইঅক্সাইড যতটুকুনি প্রয়োজন সেখান থেকে আমরা রেখেছি, বাকি কার্বন ডাইঅক্সাইডটাকে রিলিজ করে দিয়েছি। অ্যান্ড ওয়াটার ইনসাইড দ্য বডি সেলস বাই ইউজিং অক্সিজেন, জল, অক্সিজেন, খাওয়া সবগুলোকে নিয়ে যেটা তৈরি হয়েছে অক্সিজেন টু এনার্জিটাকে রিলিজ করছে সেটাকে আমরা কি বলছি? অ্যারোবিক রেসপিরেশন বলছি। দ্যাট মিন অ্যারোবিক রেসপিরেশনটা যে কন্ডাক্ট হচ্ছে ইন দ্য প্রেজেন্ট অফ অক্সিজেন, অ্যারোবিক রেসপিরেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন দ্য প্রেজেন্ট অফ অক্সিজেন। Complete oxidation of glucose takes place inside the mitochondria of cells, এবং তোমরা জানো মাইটোকন্ড্রিয়াকে আমাদের পাওয়ার হাউস অফ সেল বলা হয়। তাহলে এখানে মার্ক করতে হবে যে অ্যারোবিক রেসপিরেশনটা কি, তোমরা মার্ক করলে কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ টেক্স প্লেস ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া অফ সেলস। সম্পূর্ণ এই ব্যাপারটা কিন্তু কন্ডাক্ট করা হয় মাইটোকন্ড্রিয়া অফ সেলস এর মধ্যে। তাহলে কি হলো, গ্লুকোজটা আছে, গ্লুকোজ কার প্রেজেন্টে হচ্ছে গ্লুকোজ ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেনের প্রেজেন্টে গ্লুকোজকে ব্রেকডাউন করা হচ্ছে, যার ফলে কি তৈরি হচ্ছে, ওখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং ওয়াটার এবং এনার্জি রিলিজ করছে। গ্লুকোজের ফর্মুলা তোমরা জানো C6H12O6, C6H12O6 এটা হলো গ্লুকোজের ফর্মুলা। সেটা কার মধ্যে দিয়ে ব্রেকডাউন হচ্ছে? ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, মানে নর্মাল কন্ডিশনে, নর্মাল অ্যাটমসফিয়ারে যখন আমরা থাকি সেখানটায় সেটাতে এটা তো ভাঙছে এবং সেটা ভাঙার ফলে কি তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, CO2 and H2O and এনার্জি রিলিজ হচ্ছে, যেটা আমরা সাপ্লাই হিসেবে, এনার্জি সাপ্লাই হিসেবে সেটাকে আমরা পাচ্ছি। Organisms that use oxygen for respiration are called aerobes. যে অর্গানিজম মানে যারা আমরা করছি তাদেরকে কি বলা হয়? অ্যারোবস বলা হয়। মেজরিটি অফ এনিম্যালস, প্ল্যান্টস হ্যাভ অ্যারোবিক রেসপিরেশন। তো মেজরিটি প্ল্যান্টস এবং অ্যানিমালস আমরা প্রত্যেকেই কিন্তু অ্যারোবিক রেসপিরেশনের মধ্যে দিয়ে আমাদের ডে টু ডে লাইফের রেসপিরেশন সিস্টেমটাকে আমরা কন্টিনিউ করি। অ্যানারোবিক রেসপিরেশন কি আছে? তাহলে অ্যারোবিক রেসপিরেশনটা তোমরা এখান থেকে ভালো করে জানতে পারলে এবং অ্যারোবিক রেসপিরেশনটা তোমাদেরকে একটু পড়তেও হবে এবং কিছু ছোট ছোট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানটায় আছে। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ক্লাসের মধ্যে ডিকটেট করব, বা তোমরা যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা তোমাদের কাছে সুটেবল মনে হবে কাইন্ডলি আমাকে বলবে, আমি সেরকমভাবে ডিকটেট করব, করে আমি কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং পসিবল কি কি কোয়েশ্চেন্স এখান থেকে আসতে পারে বা ইন জেনারেল এসে থাকে সেগুলো সম্পর্কে আমি বলে দেবো। সবসময় আমি ক্লাসের মধ্যে একটা কথাই বলি এবং বলবো, বাচ্চাদেরকে বলবো সবসময় বইটাকে খুব থরোলি পড়বে। বই যত থরোলি পড়বে তত দেখবে তুমি ভালোভাবে বুঝতেও পারছো এবং ভিতর থেকে যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এগুলো করতে দেয় সেগুলো তোমরা ভালোভাবে করতে পারছো। নেক্সট আসছে কি অ্যারোবিক রেসপিরেশন পড়লাম। Next আছে anaerobic respiration. When glucose is broken down without the use of oxygen, it is called the anaerobic respiration. So আমরা লাস্ট কি জানতে পেলাম? aerobic respiration টা কন্ডাক্ট হয় in the presence of oxygen, anaerobic respiration টা কখনো in absent of oxygen. তো anaerobic respiration এর সময় কোনো অক্সিজেন থাকে না, it is completed in the cell cytoplasm, এবং এটা একমাত্র কমপ্লিট হয় পুরো ব্যাপারটা সেল সাইটোপ্লাজমের মধ্যেই হয়ে যায়। মাইটোকন্ড্রিয়া do not take part in the anaerobic respiration. তাহলে তোমাদেরকে যদি এখানে ডিফারেন্স বলে, what do মানে রাইট টু ডিফারেন্স বিটুইন দ্য অ্যারোবিক রেসপিরেশন এন্ড অ্যানোবিক রেসপিরেশন, তাহলে তোমরা কি বলতে পারবে? ফার্স্ট পয়েন্ট তোমরা কি বলবে? একটা হয় যে ইন প্রেজেন্ট অফ অক্সিজেন, আরেকটা হয় ইন অ্যাবসেন্ট অফ অক্সিজেন।
সেকেন্ড পয়েন্ট হয় কি, এটা মাইটোকন্ড্রিয়াতে কন্ট্যাক্ট হয়। অ্যারোবিক রেসপিরেশন মাইটোকন্ড্রিয়ার মধ্যে হতে দেখা যায় ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া, এইটা হলো ইনসাইড দ্য সাইটোপ্লাজম। এখানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনো অ্যারোবিক রেসপিরেশন পার্ট নিতে পারে না। ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন ব্রেকডাউন গ্লুকোজ ইজ ইনকমপ্লিট। এখানটার মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনো রকম ভাবে অক্সিজেনকে ওরা ব্রেকডাউন, গ্লুকোজকে ওরা ব্রেকডাউন করতে পারে না। এখানে যেহেতু ওখানটা অক্সিজেন পায় না, তাই ওখানটা ব্রেকডাউনও করতে পারে না। ইট ব্রেকস ডাউন ইন্টু ইথাইল অ্যালকোহল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি জানতে পারলে, গ্লুকোজ আবার C6H12O6 উইদাউট, এখানটা কোনো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না, উইদাউট অক্সিজেন হচ্ছে। এখানে ইথাইল অ্যালকোহল প্রয়োজন হচ্ছে, ইথাইল অ্যালকোহলের কে ভাঙছে, ইট ব্রেকস ডাউন ইনটু, এটা ভেঙে কোথায় নিয়ে যাচ্ছে, ইথাইল অ্যালকোহল। মানে ওখানটা যেমন আমার অ্যারোবিক রেসপিরেশনে কি তৈরি হচ্ছিল, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এনার্জি তৈরি হচ্ছিল অ্যারোবিক রেসপিরেশনে, অ্যানারোবিক রেসপিরেশনে সেখানটা ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং এনার্জি, সেই এনার্জিটা খুব কম পরিমাণে রিলিজ হচ্ছে। The animals and plants that can survive and obtain energy even in the absence of oxygen are called anaerobes. যারা in absent of oxygen এগুলোকে পেয়ে থাকে তাদেরকে কি বলা হয়, anaerobes বলা হয়। Anaerobic respiration occurs in yeast, মার্ক করো কোথায় কোথায় হয়, yeast এবং some bacteria and the parasitic the flatworms যেগুলো থাকে সেগুলোর মধ্যে এটাকে থাকতে দেখা যায়। এই প্রসঙ্গটা পড়াতে গিয়ে আমি একটা কথা বলে রাখি, আমরা যখন আমাদের কেটে যায় তখন আমরা জায়গাটাতে সারা রাত বেঁধে রাখি, ডাক্তার আমাদেরকে বেঁধে রাখতে বলে এবং বলে কিছু সময় পরে সেটাকে খুলে দিতে বলে। কখন কি শুনেছো যে কেন এটাকে খুলে দিতে পারে বা কেন বলে ব্যান্ডেজকে কেন ব্যবহার করে, কখনো এটা মনে প্রশ্নটা জেগেছে? ব্যান্ডেজের মধ্যে দেখবে যাতে এয়ারটা সহজে ট্রান্সপারেন্ট হতে পারে, এয়ারটা যাতে ঠিকভাবে পার্কুলেশন হতে পারে বা এয়ারটা যাতে সহজে ট্রান্সফার হতে পারে, সেই জন্য ব্যান্ডেজের মধ্যে অনেক কিন্তু জায়গা থেকে যেখান থেকে ফ্রি অফ এয়ারটা ঠিকভাবে মানে যাওয়া আসা করতে পারে বা যে জায়গায় কেটেছে সেই জায়গাতে গিয়ে যাতে হাওয়া লাগে সেরকম ভাবে করার ব্যবস্থা করা থাকে। কিন্তু আমরা যদি এটা অনেক বেশিক্ষণ বেঁধে রেখে দিই বা অনেকটা বেশি পেঁচিয়ে বা কাপড় দিয়ে যদি পেঁচিয়ে রেখে, তাহলে কি হবে, ওখানে দীর্ঘদিন ওই কাটা জায়গাতে কোনো রকম ভাবে অক্সিজেন না পেয়ে দেখবে ওই জায়গাটা একটা সাদা হয়ে গেছে এবং শুকোতেও অনেকটা দেরি হচ্ছে। তার কারণ ওখানটায় কোনো অ্যারোবিক রেসপিরেশনটা হয়নি, তার বদলে ওখানটা অ্যানারোবিক রেসপিরেশনটা হয়েছে, যার ফলে ওই জায়গাটা শোকায়নি। ওই জন্য তোমাদের যদি কোনো জায়গায় কেটে থাকে, ডক্টর যতক্ষণ তোমাদেরকে প্রেসক্রাইব করবে ওই জায়গাটাকে বেঁধে রাখার জন্য ততক্ষণই রাখবে, তারপরে কিন্তু এর থেকে বেশি রাখার আর প্রয়োজন হয় না। In anaerobic respiration, breakdown of glucose is incomplete, hence very little energy is produced. যার ফলে কি এই লিটল এনার্জিটা ওখানে কম তৈরি হচ্ছে বলে কিন্তু সেই জিনিসটা খুব তাড়াতাড়ি ওখানটা শুকিয়ে যাচ্ছে না। During the vigorous muscular activities like fast running, brisk walking or the heavy exercise, more energy is needed. আমরা যখন খুব এক্সারসাইজ করি, তোমরা যখন স্কুলে ফুটবল খেলো, ক্রিকেট খেলো বা এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস গুলো স্কুলে করো, তার জন্য তোমাদের কি দরকার হয়, প্রচুর পরিমাণে তোমাদেরকে এনার্জি দরকার হয়। More energy is needed. Therefore, demand for oxygen also increases. তুমি যত দৌড়াবে তত দেখবে ফ্রিকুয়েন্টলি তোমার অক্সিজেন ইনটেক করার এটা যেন মনে হয় অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে, তত বেশি তোমার মনে হচ্ছে অক্সিজেনটা শরীরে দরকার হচ্ছে। বাট অক্সিজেন সাপ্লাই টু দ্য মাসলস রিমেন্স আনচেঞ্জড। কিন্তু ওখানটা যেহেতু অ্যানারোবিক রেসপিরেশন ওখানটা হয়ে গেছে, তাই ওখানটা কোনো রকম ভাবে অক্সিজেন যাচ্ছে না, যার ফলে তোমার তত ওই জায়গাটা যেন মনে হবে তোমার খুব কষ্ট হচ্ছে। Therefore, demand for oxygen also increases, but oxygen supply to the muscles remains unchanged. In shortage of oxygen, skeletal muscles respire anaerobically and glucose break down to lactic acid and releasing energy. তো এটা তোমাকে জানতে হবে কেমন ভাবে এখানটা যেহেতু শর্টেজ অফ অক্সিজেন হয়ে যাচ্ছে, যেহেতু যতটুকুনি অক্সিজেন আমার দরকার সেটা যেহেতু আমি পাইনি, স্কেলিটাল মাসেলস রেসপায়ার অ্যানারোবিক্যালি, আমার মধ্যে যে মাসেলসের মধ্যে যে স্কেলিটাল মাসেলস যেগুলো আছে সেগুলো অ্যাবসেন্ট অফ অক্সিজেন হয়েছে, অ্যাবসেন্ট অফ অক্সিজেনে হওয়ার ফলে অ্যানারোবিক্যালি ওখানটা হওয়ার ফলে গ্লুকোজটা যে ভেঙেছে সেটা আমাকে এনার্জির জায়গায় আমাকে ল্যাকটিক অ্যাসিড এবং খুব কম পরিমাণে এনার্জি রিলিজ করতে দিয়েছে, যেটাতে আমি কাজে লাগাতে পেরেছি। তাহলে তোমরা যদি পারো লিখে নিতে পারো, গ্লুকোজ ইন দ্য শর্টেজ অফ অক্সিজেন ইন দ্য মাসল সেলস, সেটা কি দিচ্ছে, ল্যাকটিক অ্যাসিড দিচ্ছে এবং এনার্জি দিচ্ছে, ল্যাকটিক অ্যাসিড এবং এনার্জি দিচ্ছে।
অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড ইন মাসলস কজেস মাসলস ক্র্যাম্পস। যদি এরকম ভাবে বারবার যদি অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড আমাদের বডির মধ্যে জমা হয়ে থাকে, মাসেলের মধ্যে হয়ে থাকে, মাঝে মধ্যেই দেখবে আমাদের প্রচুর পরিমাণে মাসেল ক্র্যাম্পস হয়, যার ফলে দেখবে প্লেয়ারদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি হয়ে থাকে, কারণ প্রচুর ওরা মানে দৌড়ায়, রানিং কন্ডিশনে থাকে এবং সেরকম ভাবে হয়তো যতটুকুনি যা প্রয়োজন হয় হয়তো সেই মুহূর্তে সেগুলো রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে পারে না, তার ফলে ওদের মধ্যে প্রচুর পরিমাণে মাসেল ক্র্যাম্প হতে দেখা যায়। We get relief from the cramps after a hot bath or massage with the lukewarm oil. ওই জন্য আমাদের যখন কোথাও লাগে সেখানে যখন রক্ত জমাট বেঁধে যায়, সেটা আবার অন্য কারণ, সেটা আমি পরবর্তী ক্লাসে অন্য সাবজেক্ট মানে অন্য টপিক পড়াতে গিয়ে বলবো। যখন সেখানে লাগে সেখানটা স্প্রে ইউজ করা হয়, ওখানটা যে মাসেলসগুলো ক্র্যাম্প হয়ে গেছে একটা জায়গার মধ্যে হয়ে গেছে সেটাকে স্প্রে হিসাবে অক্সিজেন থাকে ওটার মধ্যে স্প্রে করে দেয় এবং ঠান্ডা হয়ে যায়, বা ঠান্ডা বরফ দিতে বলে বা মাসাজ করতে বলে, সেইখানে কি হয় মাসেলসগুলো আবার যে এক জায়গায় জট পেকে গেছিল সেটা আবার ওই কন্ডিশন থেকে ফ্রি হয়ে যায়। অক্সিজেন সাপ্লাই টু দ্য মাসেলস এরকম ভাবে সাপ্লাই করে। Parasitic animals that live in the alimentary canal like the roundworms and the flatworms respire anaerobically because এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মার্ক করতে পারো তোমরা বা এটাকে তোমরা জেনে রাখতে পারো যে প্যারাসাইটিক অ্যানিমালস মানে যারা অন্যের উপরে ডিপেন্ড করে থাকে তাদেরকে প্যারাসাইটিক অ্যানিমালস বলা হয়। that live in the alimentary canal like the roundworms, মার্ক করতে পারো roundworms and flatworms respire anaerobically মানে এরা কোনো রকম ভাবে অক্সিজেন পায় না, এরা anaerobically ওখানটা হয় because they do not get oxygen in the alimentary canal. Alimentary canal যেহেতু inside our body সেরকম ভাবে অক্সিজেন ওখানটায় পায় না, ওরা উইদাউট অক্সিজেন ওরকম ভাবে ওরা ওখানটায় রেসপিরেশনটা করে। অক্সিডেশন অফ lactic acid occurs due to extra oxygen available and relieves us from the cramps. Oxidation এই যে lactic acid এর ফলে ওখানটা হয় এবং এক্সট্রা অক্সিজেন যে ওখানে থাকে relieves us from the cramps. ওরাই যে এক্সট্রা যে অক্সিজেন গুলো ওখানে অ্যাকুমুলেট হয়ে থাকে ওরাই একমাত্র যখন ক্র্যাম্প লাগে সেটা আমাদেরকে ক্র্যাম্প ফ্রি করতে সাহায্য করে, মানে ওই জায়গাটা আস্তে আস্তে নর্মাল ওয়েতে আসতে সাহায্য করে। তাহলে আমরা কি জানতে পারলাম? দাস রেসপিরেশন ইজ আ বায়োকেমিক্যাল প্রসেস। আমরা কি জানতে পারলাম? রেসপিরেশন একটা বায়োকেমিক্যাল প্রসেস যেটার মধ্যে কি কি ইনভলভ থাকে। ব্রেক ডাউন অফ ফুড, এটাকে মুখস্থ করতে লাগবে, যদি হাতে বই থাকে তোমরা অবশ্যই এটাকে এল বলে লিখে রাখবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে এবং এটা কোশ্চেনও দেয় যে রেসপিরেশন ইজ আ বায়োকেমিক্যাল প্রসেস, তার মধ্যে কি কি ইনভলভমেন্ট কি কি থাকে। এক নম্বর ইনভলভমেন্ট থাকে কি, এখানে ব্রেকডাউন অফ ফুড হয়, গ্লুকোজ মলিকুলস ইন দ্য প্রেজেন্ট অর অ্যাবসেন্স অফ অক্সিজেন, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট অফ অক্সিজেনের উপর বেস করে এখানে ব্রেকডাউন অফ গ্লুকোজের হয়। এবং 2 নম্বর রিলিজ অফ এনার্জি অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, এখান থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন এনার্জি রিলিজ হয় এবং কার্বন ডাই অক্সাইডও কিছু পরিমাণে রিলিজ হয়। এলিমিনেশন অফ কার্বন ডাই অক্সাইড এবং যতটা খারাপ যে কার্বন ডাই অক্সাইড যেগুলো থাকে সেগুলো সবটাই এখান থেকে বেরিয়ে যায়। এরপরে একটা আছে যেখানটা আছে ডিফারেন্স বিটুইন অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন, এটা খুব কমন, তোমরা আমি এক্ষুনি বললাম, আমি তাও একবার মুখে মুখে তোমাদেরকে বলে দিচ্ছি, আমার সাথে তোমরাও একবার রিকল করে নাও যে অ্যারোবিক রেসপিরেশন এবং অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে অ্যারোবিক রেসপিরেশন প্রেজেন্ট অফ অক্সিজেন, এটা অ্যাবসেন্ট অফ অক্সিজেন। একটার মধ্যে গ্লুকোজ কমপ্লিটলি অক্সিডাইজড হয়ে যায়, একটার মধ্যে গ্লুকোজ সম্পূর্ণভাবে ইনকমপ্লিটলি অক্সিডাইজড হয়, সেখানে সঠিক মানে পুরোপুরি হয় না। কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার আর ফর্মড অ্যাজ এন্ড প্রোডাক্টস। অ্যারোবিক রেসপিরেশনের মধ্যে আমরা দেখেছি কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার, CO2 অ্যান্ড ওয়াটার এই দুটো ফর্ম করে এন্ড প্রোডাক্ট হিসাবে, এখানটা এন্ড প্রোডাক্ট হিসাবে ইথাইল অ্যালকোহল প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এবং কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড অ্যানিমাল সেলের ক্ষেত্রে। আবার এখানটা 1 নম্বরে একটা কোয়েশ্চেন আসতে পারে যে অ্যানারোবিক রেসপিরেশনে প্ল্যান্ট বডিতে কি ওরা এন্ড প্রোডাক্ট হিসেবে অ্যানারোবিক রেসপিরেশনে কি তৈরি হয়, প্ল্যান্ট বডিতে অ্যানারোবিক রেসপিরেশন হিসাবে ওখানটা ইথাইল অ্যালকোহল তৈরি হয় প্ল্যান্ট সেলে, whereas হিউম্যান বডিতে আমাদের অ্যানিমাল সেলে কার্বন ডাই অক্সাইড এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখানে অনেক কটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা দেখতে পারলে। মোর এনার্জি ইজ প্রডিউসড, এখানটা অ্যানারোবিক রেসপিরেশনে যেহেতু অক্সিজেন সাপ্লাইটা সঠিকভাবে পায় না তাই যথারীতি এখানটা খুব কম পরিমাণে এনার্জি তৈরি হয়। অকার্স ইন মোস্ট অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, ম্যাক্সিমাম
প্ল্যান্টস এবং অ্যানিমালস এর মধ্যে অ্যারোবিক রেসপিরেশন হয়। এখানে ফিউ অর্গানিজম যেমন ইস্ট আছে, সাম ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটিক যে অ্যানিমালস যেগুলো আছে সেগুলোর মধ্যেই ফর্ম করতে দেখা যায়। এখানে মাইটোকন্ড্রিয়া আর নিডেড, যেখানে সেলের মধ্যে পাওয়ার হাউস অফ সেলের মধ্যে করতে সাপ্লাই করতে সাহায্য করে। এখানে মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হয় না, এটা সাইটোপ্লাজমের মধ্যে অ্যানারোবিক রেসপিরেশনকে কন্ট্যাক্ট করতে দেখা যায়। তো ছোট বন্ধুরা, আমি আজকে ক্লাসটা এখান থেকে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি আবার আসবো, তোমরা আমার সাথে থাকবে। এই ক্লাস কন্টিনিউটি আবার দেখা যাবে ওয়েডনেসডে বিকালবেলা, আবার দেখা যাবে একটা। আমি তোমাদেরকে জানিয়ে দেবো ইতিমধ্যে, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবার পরে আমি এখান থেকে কিছু কোয়েশ্চেন দেবো, যে কোয়েশ্চেনগুলো হয়তো তোমাদের স্কুলের পরীক্ষাতে এবং হাফ ইয়ারলির সামনে পরীক্ষা আসছে, সেগুলোর জন্য আমার সাথে থাকবে। আমি এগুলোকে মোটামুটি তোমাদেরকে চ্যাপ্টার ধরে আমি তৈরি করে দেবো। একই রকম ভাবে আইসিএসসি সিবিএসসি ক্লাসের বাচ্চাদেরকেও জানাচ্ছি, যারা সিবিএসসি বাচ্চা যারা আছো, তাদের এসএসসি 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের সিবিএসসি চ্যাপ্টারগুলো একই রকম ভাবে তোমাদের সাথে এক্সপ্লেন করবো, অ্যাজ ইউজুয়াল সায়েন্স সাবজেক্টের মতো। যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবে। গুড নাইট।